হেই হ্যালো বন্ধুরা, তো আশা করি সবাই অনেক ভালো আছো। তো এভাবে আমাকে দেখে একটু অবাকই হওয়ার কথা, কারণ এইভাবে তো প্রতিদিন আমরা গল্প শোনাতে আসি না। আমাদের সামনে একটা পোস্টার চলে আর আমরা ব্যাকগ্রাউন্ডে থাকি, সবাই অভিনয় করি। তো আজকেও তেমনই হবে, কিন্তু শুরুটা একটু এভাবে করার চেষ্টা করলাম। তার অবশ্য একটা বড় কারণ রয়েছে যে বাংলা অডিও ইন্ডাস্ট্রিতে এখন চ্যানেল খুব ডিমনিটাইজ হয়ে যাচ্ছে, অ্যান্ড ইউটিউব বলছে আমরা নাকি ইনঅথেন্টিক গল্প বা ভিডিও বানাচ্ছি। সো দ্যাটস ওয়াই। অ্যান্ড আজকের গল্পটার নাম সহবাস, যেটা তোমরা আগেই অনেকেই শুনে ফেলেছো। আমাদের 20 বা 22 হাজারের মতো ভিউজ ছিল। তো ছাড়ার একমাত্রই কারণ এই সমস্ত সমস্যার জন্য। তো চলো গল্পটা শুরু করা যাক। তো আমি আহিত তোমাদের সঙ্গে, সাউন্ডে রয়েছে শুভম বিশ্বাস, আর এই গল্পের নারী চরিত্রে রয়েছে ইরা ও রিঙ্কু তরফদার। তো চলো বেশি কথা না বলে শুরু হচ্ছে অমিয় চক্রবর্তীর কলমে সহবাস। রানী এসেই তাকে প্রতিদিনের মতোই জড়িয়ে ধরে, আর আজ তাকে বলার আগেই অথীন্দ্র শুরু করে দেয় তাদের মিলনের সূচনা। অথীন্দ্র বন্য হয়ে তাকে চুম্বনে ভরিয়ে তোলে, আর নিমেষেই চোখের পলকে তাকে বিবস্ত্র করে ফেলে। শরীরের গন্ধে আবারও মেতে ওঠে অথীন্দ্র আর রানী। এ কোন মায়ায় ফেললে তুমি আমাকে রানী? আমি যে দিনের পর দিন ক্ষয় হতে চলেছি। এখন এখন চুপ থাকো, আমাকে আমাকে তোমার ভেতরে প্রবেশ করতে দাও। রানী রানী কলকাতায় পৌঁছানোর দিন আকাশটা ছিল অস্বাভাবিক শান্ত। ঝড়ের আগের সেই ভারী নীরবতা। ট্যাক্সি থামতেই অথীন্দ্র কুমার দাস নেমে দাঁড়ালেন। ব্যাগটা মাটিতে পড়ার ক্ষীণ শব্দটুকু যেন ফাঁকা রাস্তায় প্রতিধ্বনিত হল। শহরটা আজ কোলাহলহীন। ক্যামেরার লং শটে মনে হয় অদৃশ্য কারো চোখ তাকে অনুসরণ করছে। কয়েকটা মাস, শুধু কয়েকটা মাস। এই কটা মাস পার হলেই বাংলা ফিল্মে আমার ডেবিউ। তারপর জীবনটা একেবারে নতুন করে শুরু হবে। সে কথাগুলো নিজের মনেই পড়ল। ভুতুড়ে ওয়েব সিরিজের স্ক্রিপ্ট, এই কাজই তাকে কলকাতায় টেনে এনেছে। প্রোডাকশন হাউস পরিষ্কার জানিয়ে দিয়েছে, আমরা শব্দ চাই না, আমরা ভয় চাই। এমন ভয় যা দেখার পর মানুষ চিৎকার করবে না, চুপ করে যাবে। আর সেই নীরবতার কামড় অনেক দিন ধরে তার ভেতরে রয়ে যাবে। সেই ভয় লিখতেই তার প্রয়োজন একাকিত্ব। হোটেলের কৃত্রিম আরাম নয়, শেয়ার্ড ফ্ল্যাটের অচেনা কোলাহল নয়। তার দরকার এমন এক জায়গা যেখানে রাত নামলে চারিদিকে অন্ধকার ধীরে ধীরে ঘনিয়ে আসবে, আর শোনা যাবে শুধু নিজের নিঃশ্বাসের শব্দ, আর হয়তো অন্য কারোর। কিছুক্ষণ পর একটা কল আসে, সম্ভবত তার মায়ের। বাবা, ঠিকঠাক পৌঁছেছিস তো? ঘর পেলি? কাজ মিটলেই তাড়াতাড়ি ফিরিস বাছা। চিন্তা করো না মা, কাজ শেষ হলেই ফিরে আসব। মা একটু চুপ করে থেকে বলছিল, ঠিক আছে বাবা, সাবধানে থাকিস। একটু থেমে
আবার বলল, একলা থাকিস না বাবা, কলকাতা অনেক বড় শহর, শুনেছি খালি বিপদ আপদ ডেকে আনে রে বাছা। অতীন্দ্র হেসে উত্তর দেয়, একাকৃত্যই তো আমার প্রয়োজন মা। তুমি তো জানো আমার সৃষ্টির কাজ ভিড় সহ্য করে না। সন্ধেবেলা কলকাতার একদম উঁচু একটা ইমারতের ওপর দাঁড়িয়ে সে শহরটাকে দেখছিল। দূরে ট্রামের শব্দ, কোথাও কুকুরের ডাক, আর মাঝখানে তার মাথার ভেতরে জমে থাকা গল্পগুলো। নোটবুক খুলে প্রথম লাইনটা লিখল, ভয় আসলে শব্দ করে না, ভয় আসে তখন যখন তুমি থাকো একা। হঠাৎ সে থেমে গেল। নিজের লেখা লাইনই কেমন যেন অচেনা লাগলো, যেন শব্দগুলো তার নয়, অন্য কারো ছায়া থেকে উঠে এসেছে। সে চেয়ার ঠেসে বসে ফিসফিস করে বলল, একটা বাড়ি, এখন একটা মনের মতো বাড়ি আমার জুটে গেলে ব্যাস। কলকাতা আমাকে অনেক কিছুই দিয়ে এবার গ্রামে পাঠাবে। কিন্তু অজান্তেই তার মনের ভেতর একটা অস্বস্তি ধীরে ধীরে দানা বাঁধতে লাগলো। এই শহর তাকে শুধু শান্তি দেবে না, এমন কিছু তাকে উপহার দেবে যার থেকে জীবিত থাকতে তার পিছু সে কখনো ছাড়তে পারবে না। পাশে দাঁড়িয়ে থাকা দালালটা কথা বলছিল খুব বেশি। তাদের কাজ মিটে গেলেই নগদ পয়সা, আর কি। এই বাড়িটা দেখুন দাদা, একদম শান্ত, ঠিক আপনার মনের মতো। কলকাতার মধ্যে এমন জায়গা আর পাবেন না। লেখক কিছু বলছিল না। কয়েক ঘন্টায় সে কমসে কম 6টা বাড়ি দেখেছে। কোথাও ভিড়, কোথাও দেওয়ালের ভেতর দিয়ে টিভির শব্দ আসে, কোথাও আবার এমন গন্ডগোল রাত হলেই ছাদের উপর পিটুনির আওয়াজ। সব জায়গাতেই তার মাথার ভেতর ভাবনাগুলো ভেঙে যাচ্ছিল। অতীন্দ্র ভালোভাবে এদিক ওদিক পর্যবেক্ষণ করে, একটু ভেবে তারপর উত্তর দেয়, না না ভাইয়া, এটাও ঠিক পোষালো না, ঠিক যেন হৃদয় স্পর্শ করলো না। তুমি পরেরটা চলো। কি বলছেন দাদা, এমন শহরের কাছে বাড়ি, সামনের রাস্তা 2 মিনিটে টালিগঞ্জ পৌঁছাবেন, এমন বাড়ির সন্ধান আপনাকে কেউ দেবে নাকি? লেখক অতীন্দ্র আবারও তার দালালকে বলল, না, আমার ঠিক মনে ধরলো না ভাইয়া। আচ্ছা আচ্ছা, কিছু মুহূর্ত আগে তুমি কি এক ঝাউতলার পুরাতন বাড়ির কথা বললে না? ওটা কেমন? ওটা আপনার একদম পোষাবে না। ও বাড়িটা দূর আছে কাছুটা, ওই প্রপার্টিটা আর একটু কেওড়াও আছে। অতীন্দ্র বেশ আগ্রহী হয়ে বলল, তা বেশ, হোক দূর, দেখা যেতে পারে কি? জরুর, কেন যাবে না? কিন্তু শুনুন, এটা আপনার ভালো না লাগলে কিন্তু আমার আর কিছু করার থাকবে না। সকাল থেকে গোটা 7টা বাড়ি আপনাকে দেখানো হয়েছে। আরে দাদা, আপনি নিতান্তই ভালো মানুষ, চলুন নাকি দেখা তো যাক। হতেও তো পারে ওটা আমার ভাগ্যের বাড়ি। বেশি কথা না বাড়িয়ে একটা হলুদ ট্যাক্সি করে তারা রওনা দিল ঝাউতলার দিকে। মিনিট 25 লাগলো। গাড়ি থেকে নেমে আরও 2 মিনিট হাঁটা পথ। কিছুক্ষণ গিয়ে তারা দেখল একটা একতলা বাড়ি, বেশ শ্যাওলাযুক্ত দালান। বোঝাই যাচ্ছে বেশ পুরাতন, কিন্তু বাড়িটার গায়ে এখনো নতুনত্বের ছাপ রাখা। সাধারণ কেউ দেখলে অত বুঝবে না, কিন্তু অতীন্দ্র বেশ বুঝেছিল এই বাড়িটা সদ্য কিছুদিন বানানোর পর হয়তো বেশি দিন কেউ এখানে থাকেনি। রক্ষকের থেকে চাবি নিয়ে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতেই সামনে দাঁড়িয়ে অতীন্দ্র অজান্তেই থেমে গেল।
পুরনো একতলা, কিন্তু অবহেলায় নয়, বরং এমনভাবে দাঁড়িয়ে আছে যেন সময় তাকে ছুঁয়ে যেতে ভুলে গেছে। চারপাশে বড় বড় গাছ, পাতার ফাঁক দিয়ে রোদ নামছে। এইদিকে কোনো গাড়ির হর্ন তেমন নেই, এমনকি পাখির ডাকও যেন দূরে। কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে লেখক জিজ্ঞেস করল, ভায়া, তা এ বাড়ির ভাড়া কত রাখবে বলল? দালাল এক মুহূর্ত চুপ করে থেকে বলল, কমই, সে আপনার পছন্দ হয়েছে কি? আপনি বললে খুব কম করে আমি করে দেব। আপাতত 7 ধরে নিন। লেখক অথীন্দ্র ভুরু কোচকালো আর নিজের মনে বিড়বিড় করে বলল, এত কম রেট, তাও কলকাতার বাড়ি, কিন্তু এত কম কেন? দালাল কিছুটা শুনে হেসে ফেলল। সেই হাসিটা ঠিক স্বাভাবিক লাগলো না। ঘরে ঢুকে লেখক লক্ষ্য করল খাবার গন্ধটাও আলাদা, স্যাঁতসেঁতে নয়, বরং পুরনো কাগজ আর কাঠের মিশ্র গন্ধ। জানালার বাইরে সবুজ, ভেতরে নিঃশব্দ। সে চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকল। মনের ভেতর একটা লাইন ভেসে উঠল, এখানে রাত নামলে কি শব্দরা কথা কইবে? সেটা আমার জানা নেই। লেখক দৃঢ়ভাবে ধীরে বলল, আমি এই বাড়িটাই নেব। দালাল হালকা স্বস্তির নিঃশ্বাস ফেলল, যেন অপেক্ষাটুকু শেষ হলো। টাকা পয়সা মিটিয়ে চাবিটা হাতে নিতে নিতে লেখক বুঝতে পেরেছিল এই নিঃশব্দতা শুধু আরামদায়ক নয়, কোনো এক অজানা গল্পকে লুকিয়ে রাখার জন্য যথেষ্ট গভীর। হতেও পারে তার নতুন গল্পের প্লট সে এই স্থান থেকেই খুঁজে পাবে। প্রথম রাতেই সে লেখায় ডুবে গিয়েছিল। ঘরের একমাত্র হলুদ আলোটা টেবিলের উপর ঝুঁকে আছে। বাইরে গাছের পাতায় হালকা বাতাস, কিন্তু সেই শব্দটাও যেন ঘরের ভেতরে ঢুকতে পারছে না। নোটবুকের সাদা পাতায় কিছুক্ষণের জন্য তার কলম থেমে আছে। সে লিখছিল, একটা দৃশ্য যেখানে অন্ধকার ধীরে ধীরে মানুষের খুব কাছে চলে আসে। একটা পুরনো স্যাঁতসেঁতে গন্ধ ভেসে উঠল বাতাসে, আর তার সঙ্গে মিশে গেল শীতল হাওয়ার ক্ষীণ শব্দ, যেন অদৃশ্য কারণ নিঃশ্বাস। কেমন যেন মনে হলো এই ঘরে সে একা মোটেও নেই। সে চেয়ার থেকে উঠল, ঘাড়ের পেছনে হালকা শিরশিরে অনুভব। কেউ আছেন নাকি এখানে? ডাকল সে। কোনো উত্তর নেই। ঘরের দরজা বন্ধ, জানলাগুলো আটকানো। হঠাৎ আয়নার সামনে গিয়ে নিজের মুখটা দেখল। চোখ দুটো অকারণে বড় হয়ে আছে। ভূতের গল্পের লেখক, এ আমার মনের ভুল। সে ফিস ফিস করে আরো বলল, সামলাও অথীন্দ্র, নিজেকে সামলাও। প্রথম দিনে কাবু হলে চলবে? ফিরে এসে বসতেই কিছুক্ষণ পর আবার সেই অনুভূতি। এবার স্পষ্ট, কারণ নিঃশ্বাস প্রশ্বাস যেন এই ঘরের ভেতর অনাগত অন্ধকারের মতো ঘনীভূত হতে লাগলো, খুব কাছ থেকে। এতটাই কাছ থেকে যে নিজের শ্বাসের সঙ্গে তার পার্থক্য করা কঠিন হয়ে উঠল। সে হঠাৎ ঘুরে দাঁড়ালো। কেউ নেই, কিন্তু হাওয়াটা কেমন যেন ভারী, বিদঘুটে একটা গন্ধ। নোটবুকের দিকে তাকিয়েই বরাবরই সে জমে গেল। যে দৃশ্যটা সে এইমাত্র মনে মনে কল্পনা করছিল, সেটাই সেখানে লেখা, হুবহু প্রতিটা শব্দে শব্দে।
অক্ষরে অক্ষরে। কালির রেখাগুলো শুকিয়ে গাঢ় হয়ে উঠেছে, যেন অনেকক্ষণ আগেই লেখা হয়েছিল। তার আঙুল কাঁপতে লাগলো। সে তো লেখেনি, তাহলে কে লিখলো তাহলে? এটাই তার হৃদয়ের এখন প্রশ্ন। এটা কি করে সম্ভব? না 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 না, ইটস ইম্পসিবল। এমনটা কখনোই হতে পারে না। না 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 না। ঠিক তখনই তার কানের পাশে উষ্ণ এক নিঃশ্বাস নেমে এলো। না কোনো শব্দ, না কোনো স্পর্শ, অথচ চারপাশ হঠাৎ ভারী হয়ে উঠল অদৃশ্য উপস্থিতিতে। লেখকের কপালে ঘামের ক্ষীণ দাগ মুহূর্তে স্পষ্ট হতে লাগলো। শিরায় শিরায় এক অদৃশ্য স্রোত বয়ে গেল। তার কেবলই মনে হতে লাগলো এই ঘরে কিছু একটা আছে, যেটাই তাকে এখানে টেনে এনেছে। নিঃশব্দ প্রলোভনের মতো হঠাৎই একটা খসখসে আওয়াজ, শুষ্ক দেওয়ালে নকা চড়ানোর মতো, অথবা বহুদিন বন্ধ থাকা দরজার গোপন প্রতিবাদ। আর মুহূর্তেই ঘরের আলো নিভে গেল। ঘন দম বন্ধ করা অন্ধকার, যেন সমস্ত আলোক রেখা গ্রাস করে নিয়েছে কোনো অতৃপ্ত উপস্থিতি। সে এবার জোরে চিৎকার করে উঠল। কে কে আছে ওখানে? দেয়ালের পেছনে কে? সামনে এসে বলছি। এসব বাজে মস্করা করো না। অস্থির হাতে চারপাশে মোবাইল খুঁজতে লাগলো। তাড়াহুড়োয় মোমবাতি বা ইমার্জেন্সি লাইট কিছুই তার কেনা হয়নি। অন্ধকারের ভেতর তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, আর মনে হচ্ছে এই অন্ধকার কেবল আলোর অনুপস্থিতি নয়, এ এক সুস্পষ্ট সত্তা, যে কিনা ধীরে ধীরে অতীন্দ্রকে ঘিরে ধরছে। মোবাইলটা না খুঁজে পেয়ে সে ক্রমশ উন্মত্ত হয়ে উঠেছিল। রাগে তার শিরায় শিরায় যেন বিষের মতো ছড়িয়ে পড়ছিল উত্তাপ। চারপাশের আধার তখন আরো ঘন, আরো স্তব্ধ। নিস্তব্ধতার ভিতরে লুকিয়েছিল এক অদৃশ্য অশনি সংকেত। হঠাৎই সেই গাঢ় অন্ধকার চিরে ঘটে গেল এক বিভীষিকাময় ঘটনা। একটা হিমশীতল প্রাণীহীন স্পর্শ ধীরে ধীরে এসে স্থির হলো তার কাঁধে। স্পর্শটা যেন রক্ত জমাট বাঁধানো, বরফের মতো ঠান্ডা। সমস্ত শরীর শিউরে উঠল। পর মুহূর্তেই হুড়মুড়ি আতঙ্কে ফেটে পড়ল তার আত্মচিৎকার। আত্মা, প্রেতাত্মা। না, এই ঘরেই সত্যি প্রেতাত্মা আছে। আমি কিন্তু তোমাদের কোনো ক্ষতি করিনি। এক রসালো হাসি, একজন নারী। এক হাতে মোমবাতি, অন্য হাতে একটা ঝাড়ু। সে দাঁড়িয়ে কেবল হেসেই চলেছে। কি হে বাপু, আপনি কেমন ভূতের লেখক? হ্যাঁ, ভূতের গল্প লিখতে এসেছেন, আবার ভূতের ভয়ও পান নাকি? অতীন্দ্র বেশ রাগান্বিত চোখে তার দিকে তাকাতেই সব যেন নিমিষে মুছে যায়। কি অপূর্ব তার দেহ, কি অপূর্ব তার চোখ, কি অপূর্বই বা না তার মুখ, তার ঠোঁট, তার মিষ্টি কথা, তার লালসাপূর্ণ শরীর। কিছুক্ষণের জন্যই যেন সে আলাদা দুনিয়ায় বিরাজ করছিল। হঠাৎ মেয়েটা তাকে ইশারা করে। এই যে বাবু, এদিকে কি এত দেখছেন? হ্যাঁ, বলি আমাকে কর্তা পাঠাইছে। শুনলাম আজকে এই বাড়িটা নিলেন। আমার নাম রানী, এই চত্বরেই কাজ করি। প্রতিটা বাড়িতে আমারই রাত চলে। আগে কইলে সকাল সকাল আইসা ঝেড়ে মুছে দিতাম। এ বাড়ি আমার সেনা আছে গো। আগে অনেক 5-4 মাস খাটছি এখানে। আজ আর কারেন্ট আইব না। এই নিন, খাবার আছে। আর এইটা আপনার মোমবাতি। ওভাবে তাকায়েন না বাবু, ভূত টুত কিছু নাই এখানে। দিন দিন, খাবারের জন্য 80 টাকা দিন। অতীন্দ্র চুপ করে কেবল তার বকবকানি শুনছিল।
তার বলাতেই মানিব্যাগ থেকে 100 টাকার একটা নোট বের করে রানীকে দিল। এই নাও টাকাটা। ও 20 টাকা বেশি রাখলাম, রাতের বেলা কষ্ট করে আইসি তো, ঝাড়ু ফাড়ু মেরেছি, এরপরে মাসে দিয়ে দেবেন, খুশি হয়ে যায় ইচ্ছা। তবে হ্যাঁ, বাজার খরচ দেবেন, নয়তো খাওয়া জুটবে না। হ্যাঁ চললুম, চুপচাপ শুয়ে পড়ুন। এই বলে রানী একটা বেসুরো গান মুখে নিয়ে হাঁটা লাগালো। মালতী মাসি গো পাচ্ছে বড় হাসি গো, এমন মাসি আমি চাইনি, এ মাসে দেব না তো মাইনে। ও দাদা বাবু গো খাচ্ছে ঝোলা সাবু গো। অথিন্দ্র কেবল রানীর কথাই ভাবতে লাগলো। যেমন রূপে তেমন গুণে, খাবার মুখে দিতেই আহা কি স্বাদ, অপূর্ব হাতের রান্না। খিদে পেটে রানীর হাতের রান্না আরো বেশি ভালো লাগছিল তার। সে মনে মনে কেবলই বিড়বিড় করতে লাগলো। একটা কাজের মেয়ে এত সুন্দরী হতে পারে নাকি? আমার নামও রানী। না না, আমার কোথাও ভুল হচ্ছে না তো? আরে আরে ভুল কেন হবে? উফ, ভূতের প্লট ভাবতে ভাবতে মাথাটাই একেবারে গুলিয়ে গেছে। সেদিনের রাতটা কেটে গেল বেশ শান্তভাবেই। ভোর হতেই উঠে চারিপাশে একটু ঘোরাঘুরি করতে বেরলো অথিন্দ্র। কিছু লোকের সঙ্গে দেখা হলো। চোখাচোখি হতেই যেন কেমন করে সবাই থেকে এড়িয়ে চলতে লাগলো। অথিন্দ্র থমকে ভাবতে লাগলো, শহরের একটা অলিখিত নিয়ম বুঝি আজও রয়ে গেছে। এরা কি এখনো গ্রামের মানুষদের গেও বলেই ভাবে? এই ইংরেজরাই এসে দেশটার ভেতরটাই নষ্ট করে রেখেছে। আর বাঙালিদের কথা কী বা বলবো, নিজের জাতি যেন নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে। যাই হোক, সকালে কচুরি, পেটাই পরোটা এসব খেয়েই সময় কেটে গেল। দুপুরে পাশের হোটেল থেকে সবজি ভাত খেয়ে কোনো রকমে দিনটা সামলে নিল অথিন্দ্র। ঠিক সেই সময় দুপুরের দিকে প্রোডাকশন হাউস থেকে একটা কল এলো। হ্যাঁ হ্যালো, অথিন্দ্র নাকি? অথিন্দ্র উত্তর দেয়, আরে আরে দিবাকর সানাল, গুড নুন। গুড নুন অথিন্দ্র, গুড নুন। তা নতুন বাড়ি কেমন কাটলো প্রথম রাত? অথিন্দ্র আগের দিন রাতের কাণ্ড আর না বলে সরাসরি বোঝালো, প্লটে সন্ধ্যা নেই মশাই, একটা অংশ আমার প্রায় শেষের দিকে, ক্লাইম্যাক্সটা ঠিক জমছে না বুঝলেন, তাই আপনাকে পাঠালাম না। আরে কুল কুল মাই বয়, অতটাও তাড়াহুড়ো নয়। তবে হ্যাঁ, ভূতের গল্পে ঢুকতে গেলে কিন্তু ভূতের মতো ভাবতে হবে, কখনো নিজে থেকে ভয়ও পেতে হবে। বাই দ্য ওয়ে, ওই প্লটে কিছু নগ্নতা যৌনতার ছোঁয়া রাখতে ভুলো না যেন। আজকালকার ছেলে মেয়ে বুঝতেই পারছো। আপনি একদম ভাববেন না, প্রেম থাকবে, ভয় থাকবে, শারীরিক চাহিদা সবই থাকবে। তাদের আলোচনা, খানিকটা লেখালেখি, সামান্য ঘুমের আচ্ছন্নতার মধ্যেই কখন যে সন্ধ্যা ঘনিয়ে এলো অথিন্দ্র তার টেরই পেল না। এরই মধ্যে কাজের মেয়ে রানী এসে চেঁচামেচি শুরু করে দিয়েছে। হেসেল থেকে ভেসে আসছে দারুণ এক গন্ধ, ভাজা মাছের টাটকা লোভনীয় সুবাস। ঘুম থেকে উঠে সরাসরি হেসেলে গিয়ে ঢুকলো অথিন্দ্র। কাল বেশি সময় তার সঙ্গে কথা বলতে পারিনি, তাই আজ সে প্রশ্ন করল, এই যে তুমি ঢুকলে, এত আয়োজন, না মানে টাকা ঠাকা? রানী উত্তর দেয়, ও মা, শহরের এতগুলো বাড়ি সেটে দিয়ে এখানে আসি বাবু, কর্তা বলেনি
রাতে ছাড়া আমার সময় নেই, এসব নিজের পয়সা দিয়েই এনেছি। কালকের মতন পয়সা দিয়ে দেবেন। আচ্ছা, সে নাই দিলাম, কিন্তু তোমায় একটা প্রশ্ন করতে চাই, যদি কিছু না মনে করো। প্রথম রাতেই অথীন্দ্রের মনে যে রানীর জন্য এক টুকরো আলাদা জায়গা তৈরি হয়ে গেছে, সেটা রানী একটু আধটু বুঝতে পারছিল। তার চোখের ভাষা, কথার ভঙ্গি, অকারণে থেমে যাওয়া, সব কিছুই যেন নীরবে প্রকাশ করে দিচ্ছিল মনের গোপন সুর। তাই রানী বলে ওঠে, যা বলার তাড়াতাড়ি বলুন তো, আমার বাপু মেলা কাজ। না মানে, তুমি কি সত্যি কাজের লোক নাকি? রানী কষিয়ে খুন্তি নাড়তে নাড়তে উত্তর দেয়, দেখুন, আমাকে দেখে আপনার সিনেমার লায়িকা লাগতেই পারে, সেটা প্রথম দিনই দেখেছি, কিন্তু একদম অন্য মতলব না। হ্যাঁ, অথীন্দ্র একটু লাজুক গলায় উত্তর দিল, প্রেম ঠেম করেছো কোনোদিন? ও মা গো, আপনি তো মহা গেরা লোক আছেন। আমি না আপনার কাজের মেয়ে? এই যে ধরুন, নুন ঠিক আছে কিনা দেখুন তো। যত সব ফালতু কথা তখন থেকেই বলছেন। এভাবেই বেশ কিছুদিন কেটে গেছে। অথীন্দ্র এখন প্রতিদিন অপেক্ষায় থাকে। সকালে কচুরি সেরে দুপুরে রুটি বা কোনোদিন ভাত খেয়ে কখন রাত নামবে আর কখন সে রানীর হাতের রান্না খাবে। রানীও যে এই কয়দিনে অথীন্দ্রের প্রেমে হাবুডুবু খাচ্ছে, তা তার ব্যবহার দেখলেই বোঝা যায়। আগের মতো কাজের মেয়ের মতো আচরণ এখন আর রানীর নেই। তার ভঙ্গিমায় এসেছে এক অদ্ভুত কোমলতা, গলায় স্পষ্ট হয়ে উঠেছে মেয়েলি সুরের নরম কম্পন। এখন তাদের মধ্যে বেশ প্রেমালাপ হতে থাকে। কখনো রানী রান্না করে আর অথীন্দ্র জড়িয়ে ধরে শোনায় জীবনানন্দ বা শরতের উপন্যাসের কিছু অংশ। কখনো বা আবার গুরুর গান। গুরু বলতে এখানে সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। এছাড়া কখনো বা রাতের আধারে এক হয় তাদের শরীরে শরীর। এইসব তুই নিজের চাহিদার জন্য করছিস না তো? নাকি নাকি সত্যি ভালোবেসে কাপড় খোলালি আমার? হ্যাঁ রে, বল। অথীন্দ্র কানে কানে উত্তর দিয়ে পড়ল, ভালোবেসে সখী রাখিব তোমায় আমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। আমিও ঠাই পেতে চাইতাম রে, কিন্তু কিন্তু পূর্বে তোর মতো কেউ আসেনি রে, কেউ আসেনি। এখন এখন তো আমি এসে গেছি। আমি এখানে অল্প দিনের জন্য কাজের জন্য এসেছি। যাবি আমার সাথে আমার গায়ে? তোকে নিয়ে যেতে চাই আমি। অথীন্দ্রের কথা শুনেই রানী কেমন যেন কুসুরে বলে ওঠে, কেন? এখানে কি সমস্যা? হ্যাঁ, না না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না রে, এখানেই আমার বাস। আমি আমি সারা জীবন এখানেই থাকতে চাই তোকে নিয়ে।
সেদিনের রাতের পর থেকেই অথীন্দ্রের মনে হতে লাগে তার গা হাত পা প্রচণ্ড ব্যথা। বিছানা থেকে এক মুহূর্ত সে উঠতে পারছে না। এক গ্লাস জল সে পাশের ড্রাম থেকে ঢেলে খাবে, তারও কোনো উপায় নেই। তাও কষ্ট ফষ্ট করে কোনোভাবে উঠে সে এক গ্লাস জল ঢেলে খেল। এরপর খোঁড়াতে খোঁড়াতে বাইরে গিয়ে সকালে কিছু খেয়ে পাশের মেডিসিন সেন্টার থেকে কিছু ওষুধও সে আনলো। এভাবেই চলছে। সেদিন দুপুরে সে আর কিছু খেল না। সন্ধ্যায় রানী এসেছে, আর আশ্চর্যজনকভাবেই সে আসলেই নিমেষে যেন তার শরীর ঠিক হয়ে গেল। রানীকে জড়িয়ে ধরে প্রশংসার মাঝে তাকে চা করতে বলা হলে সে চলে যায় হেসেলে। এর মধ্যে অথীন্দ্রও বেশ তরতাজা হয়ে ফ্রেশ হয়ে তার কাছে যায়। চায়ের কাপ হাতে নিতেই রানী তার সাথে মিলিত হওয়ার আর্জি জানালে অথীন্দ্র উত্তেজিত হয়ে তার সাথে মিলিত হয়। তাদের জীবনের সেরা চরম সুখের মুহূর্ত চলাকালীন রানী তাকে বলে, তুই আমাকে জীবনে সেরা সুখ দিতে পারিস। হ্যাঁ, কেবল তুই, কেবল তুই। অথীন্দ্র উত্তর দেয়, কেন হঠাৎ এই কথা? অতীতে কি কোনো বাজে স্বপ্ন আছে? রানী মুখ গুটিয়ে শুধু তার থেকে মিলনের সুখ খোঁজে। আরো জোরে কর, আরো জোরে কর সালা। আমার সমস্ত কিছু নিজের করে নি। মিলন শেষে অথীন্দ্র জানায়, আজ 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 তোমায় যেন কেমন অন্যরকম লাগছে রানী। অন্য জায়গায় কিছু ঘটেছে নাকি? আমায় আমায় বলতে পারো? রানী কোনো কথা বলে না, শুধু শেষে বলে, খাবারটা হিসেলে করা আছে, খেয়ে নিও। এই বলে সে বেরিয়ে গেল। অথীন্দ্রের মনে এবার যেন একটু অন্যরকম অনুভূতি জন্মাতে শুরু করলো। কিছু কিছু সময় রানীকে তার বড় অদ্ভুত লাগে, কেমন যেন ঠিক আগের মতো নয়। সে এখন কিছুতেই যেন বুঝতে পারে না তাকে। আসলে মেয়েটা কি চায়? খাবার মুখে দিতেই সে হঠাৎ একটু চমকে উঠল। মনে পড়ল, আজ যখন রানী ঘরে এসেছিল তখন তো সে হেসেলে গিয়েছিল শুধু চা বানাতে। তাহলে এই খাবার কখন সে রান্না করলো? এক মুহূর্তের জন্য তার মনে সন্দেহের ছায়া ভেসে উঠল, কিন্তু পরক্ষণেই সে নিজের মনকে বুঝ দিল, হবে হয়তো রানী হয়তো নিজের বাড়ি থেকে খাবার এনে দিয়েছে, হয়তো তার মনে নেই ঠিক করে। এখন তো তাদের সম্পর্ক আর আগের মতো নেই, ভিন্ন, অনেকটা ঘনিষ্ঠ। তবু এই কয়েকদিন ধরে রানীকে তার কেমন যেন লাগছে। চোখের সামনে থাকলেও যেন কোথাও এক অদৃশ্য দূরত্ব। সে ঠিক করল, কাল রানী এলে তাকে জিজ্ঞেস করবে তার বাড়ি কোথায়। এই সিদ্ধান্ত নিয়েই সেই রাতে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল অথীন্দ্র। কিন্তু পরের দিন সকালে চোখ খুলতেই আবার সেই একই কাণ্ড। তার গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা, কিছুতেই সে উঠতে পারছে না বিছানা ছেড়ে। এরই মধ্যে প্রোডাকশন হাউস থেকে দিবাকর বাবুর কল আসে। অথীন্দ্র, গল্পের কি খবর? আমাদের তো স্ক্রিন প্লেটা করতে দিতে হবে বাবু। কাস্টিং এর জন্য ডাক আসছে। হ্যাঁ দিবাকর বাবু, আগে আমাকে আর মাত্র 2 দিন সময় দিন, মাত্র 2 দিন। আমি ঠিক নামিয়ে দেবো গল্পটা। আচ্ছা। সেই দিনও প্রচণ্ড কষ্ট করে বাইরে গিয়ে কিছু খাবার এনেই ঘরে আসে। আর সে আজ মন নেয় বাকিটা গল্প সে লিখে ফেলবে। কিন্তু কিছুক্ষণ লেখার পর আর মন বসছে না। শরীরটা যেন দুমড়ে আসছে। নিজের মনে
সে শুধু গোঙাতে থাকে। রানী, 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 রানী। প্রতিদিনের মতোই সন্ধ্যার দিকে রানী এসে হাজির। আজ তার পোশাকে একটু পরিবর্তন। প্রতিদিনের একঘেয়ে সালোয়ার কামিজ ছেড়ে সে একটি লাল রঙের শাড়ি আর কালো ব্লাউজ পরে এসেছে। হাতে সোনার বালা, কপালে লাল টিপ আর ঠোঁটে লাল লিপস্টিক। তাকে দেখে যে কোনো পুরুষ নিমেষেই প্রেমে পড়ে যাবে। ঘরে আসতেই অথীন্দ্র অন্যান্য দিনের মতোই অসুখে রোগী অবস্থা থেকে একেবারে তরতাজা পুরুষ হয়ে ওঠে। কিন্তু আজ তার মনে প্রচণ্ড সন্দেহ জাগছে। রানী এসেই তাকে প্রতিদিনের মতোই জড়িয়ে ধরে। আর আজ তাকে বলার আগেই অথীন্দ্র শুরু করে দেয় তাদের মিলনের সূচনা। অথীন্দ্র বন্য হয়ে তাকে চুম্বনে ভরিয়ে তোলে আর নিমেষেই চোখের পলকে তাকে বিবস্ত্র করে ফেলে। শরীরের গন্ধে আবারও মেতে ওঠে অথীন্দ্র আর রানী। এ কোন মায়ায় ফেললে তুমি আমাকে রানী? আমি যে দিনের পর দিন ক্ষয় হতে চলেছি। রানী বুঝতে পেরেই উত্তর দেয়, আচ্ছা, গল্পের প্লটের সমাপ্তির মতো আমাকে যদি কোনোদিন সমাপ্ত হতে হয়, তখন কি করবে তুমি? তুমি কোনোদিনই সমাপ্ত হবে না রানী। আর যদিও বা কখনো হও, তুমি চিরকাল আমার নোটবুকের অংশ হয়ে থাকবে। এখন চুপ থাকো। আমাকে তোমার ভেতরে প্রবেশ করতে দাও। রানী, রানী। কিছু মুহূর্ত পর রানীর শরীর যখন ডান পাশে পড়ল, অথীন্দ্রের চোখ পড়ে আয়নার দিকে। আর সে দেখে অথীন্দ্র একা একা নগ্ন হয়ে সহবাস করছে। সেখানে তার রানী নেই। আবার রানীর দিকে তাকালেই দেখে রানী তার বুকের মধ্যে জড়ানো, গলা ফাটিয়ে চিৎকার করছে। শরীরের অতৃপ্ত লালসা, যন্ত্রণা আর তাদের মিলনের মধ্যে। কিন্তু এদিকে রাগ, যন্ত্রণা, ছলনা আর ভয় অথীন্দ্রের শরীরে খেলে গেল এক বিদ্যুতের তরঙ্গ। সে এবার ভালোভাবেই বুঝতে পারছে এতগুলো দিন সে একটি প্রেতাত্মার সাথে সহবাস করে যাচ্ছে, যাকে সে মনে প্রাণে ভালোবেসে গেছে এবং এই মুহূর্তেও ভালোবেসে যাচ্ছে। মিলনের গতিবেগ বাড়িয়ে নিজেকে যেন উন্মাদ করে তুলেছিল সে। নিজের ভেতরের অন্তঃস্থল থেকে চাইছিল এটাই যেন তার শেষ সহবাস। মনের কথাগুলো মনেই রেখে দিয়ে অথীন্দ্র রানীর সাথে নিজের শরীরের সমস্তটা দিয়ে মিলিত হচ্ছিল। সে জানে না এরপরে তার সাথে কি ঘটতে চলেছে। সে আদৌ কি বেঁচে থাকবে নাকি মারা যাবে, কিছুই তার মাথায় এখন নেই। এক পর্যায়ে তার শরীরের ঔরস ঢেলে দিল রানীর সমস্ত শরীরে। আর একটা কথাই সে বলছিল, ধরিয়া রাখিব সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মুহূর্তেই অথীন্দ্রের দিকে তাকিয়ে রানীও যেন শক্ত করে জড়িয়ে ধরে পড়ল। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো। পরের দিন সকালে উঠেই অথীন্দ্র নিজেকে আবিষ্কার করে
হাসপাতালের বেডে। রানী, রানী, মাথাটা ফেটে যাচ্ছে। আমার রানী কোথায়? রানী, রানী। অপর পাশ দিয়ে একটা চেনা গলার স্বর শোনা যায়। হ্যাঁ হ্যাঁ, রানী রানী, অতীন্দ্র, রানীর চরিত্র ফাটিয়ে দিয়েছো একেবারে। কথাগুলো যেন বজ্রপাতের মতো আঘাত করলো তার কানে। সাথে সাথে অতীন্দ্র হুড়মুড় করে উঠে বসে। আগে দিবকর বাবু। ঠিক ধরেছো অতীন্দ্র মাই বয়, কি করেছোটা কি ফাটাফাটি, দারুণ, একেবারে মচৎকার লেখা, মানে চমৎকার লেখা। কি নেই এখানে, প্রেম, ভালোবাসা, বেদনা, গোটা কলকাতার ছাপ, যৌনতা, উফ, মালে মলাক্কার একেবারে। এবার তোমাকে আমি কথা দিচ্ছি, এই প্রজেক্ট শেষ হলে সৃজিত আছে, কৌশিকদা আছে, রাজ আছে, এদের সাথে আমি কথা বলবো। তোমার নেক্সট ফিল্ম পাক্কা একেবারে। অতীন্দ্রের কাছে সবকিছু স্বপ্ন লাগছে, আর লাগবেই বা না কেন, বুঝতে তার বাকি একদমই নেই। তবু দিবাকর বাবুকে প্রশ্ন করে, এই নোটবুক আপনি কোথায় পেলেন? তখন দিবাকর বাবু উত্তর দিলেন, ও মা, তোমার টেবিলে? কিন্তু হ্যাঁ, এইভাবে রাতে, হ্যাঁ আমি জানি শিল্পী মানুষ, সাহিত্যিক যারা আছে তাদের লাগে অল্প একটু, কিন্তু নেশা টেশা একটু কম করতে হবে, যে তাতে স্বাস্থ্য আর মন দুটোই ভালো থাকবে। ওকে মাই বয়, আমি একটা ক্যাব ডেকেছি, তুমি পৌঁছে যেও, আর এটা আমি আমার কাছে রাখলাম। আগে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। অতীন্দ্রের গলায় শান্ত এক স্বর। এরপর আবার সে বাড়িতে ফিরে যায়। সে যেমন ছিল তেমনি আছে সব কিছু। টেবিলে চোখ পড়তে দেখে নিজের নোটবুকটা রাখা, ভেতরে একটা কলম। তার নিজের কলমটা চিহ্নিত করে বের করে দেখে নোটবুকে একটা লাইন লেখা, বেশ বড় করেই। হ্যাঁ, তোমার জীবনে আমার গল্প এখানেই সমাপ্ত অতীন্দ্র। তুমি সত্তরই বাড়ি ত্যাগ করো, এটাই আমার শেষ ঠিকানা। আমি সর্বদাই তোমার নোটবুকে থেকে যাব, চিরকাল আমাকে তুমি পাবে। কিন্তু কিন্তু আর কাছে এসো না, না হলে যে তুমি আঘাত পাবে। যাও, অন্য ঠিকানার সন্ধান করো, আর নিজের স্বপ্ন পূরণ করো। ইতি, তোমার রানী। শব্দগুলো যেন কাগজে লেখা নয়, রক্তে, শ্বাসে, নিজের শরীরে, আর অদৃশ্য এক বিদায়ের দীর্ঘশ্বাসে খোদাই করা। ওয়েল, তো গল্পটা আশা করি তোমাদের ভালোই লেগেছে। তো যারা পুরাতন তারা একটু রেগে যেতে পারো আমার উপর, কারণ নতুন গল্প আমরা ছাড়বো অবশ্যই। তো অবশ্যই একটা হাইপ দিয়ে দিও, তোমরা লাইক দিয়ে দিও, আর কমেন্টে তোমরা জানিও গল্পটা তোমাদের কেমন লাগলো, বা যাবতীয় যেমন তোমাদের জানানোর ইচ্ছা। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আসছে খুব শীঘ্রই নতুন গল্প আসছে। ধন্যবাদ।